ছাত্ররা এখন লকডাউন চলছে, সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা। আমি আজকে রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারটা শুরু করছি। রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা তোমাদের অনেকের কাছে একটু কঠিন লাগে, কিন্তু আদতেও চ্যাপ্টারটা অতটা কঠিন না। এটাকে কিভাবে সাবলীলভাবে শেখা যায় সেই সম্পর্কে তোমাদের আলোচনা করছি। তো রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা আলোচনার শুরুতে তোমাদের দু একটা কথা জানা দরকার। যোজন কক্ষ বা ভ্যালেন্স শেল কাকে বলে? কোনো মৌলের পরমাণু সর্ববহিস্থ কক্ষ যেটা, সেটাকেই যোজন কক্ষ বলে। As for example, উদাহরণস্বরূপ তোমাদের বলি, সোডিয়াম এর পরমাণু ক্রমাঙ্ক 11, এর ইলেকট্রন বিন্যাস 2, 8, 1। এর সর্ববহিস্থ কক্ষে একটা ইলেকট্রন থাকে, ফলে এর যোজ্যতা 1 হয় এবং এর যোজন কক্ষ একটা ইলেকট্রন থাকে। দেখাই ইলেকট্রন বিন্যাস করে আমি তোমাদেরকে এটা বোঝাচ্ছি। সোডিয়াম প্রথম কক্ষে থাকে 2, তারপরে কক্ষে থাকে 8টা, তারপরে কক্ষে থাকে একটা। এটা কে, এটা এল, এটা এম। তো কেতে থাকে 2, এল এ থাকে 8টা, এম এ থাকে একটা। সোডিয়ামের তাহলে যোজন কক্ষ কোনটা বলো তো? ডেফিনেটলি এম। এই যোজন কক্ষে যে কটা ইলেকট্রন থাকবে সেটাই সাধারণত তার যোজ্যতা হয়। আর এই রাসায়নিক বন্ধনের সময় এই যোজন কক্ষের ইলেকট্রনগুলোই সাধারণত ব্যবহৃত হয়। ওকে, তো যোজন কক্ষ কাকে বলে আমরা বললাম। এখন আমরা এই রাসায়নিক বন্ধন সংক্রান্ত আরো দুটো সূত্র আমরা পড়ব। সূত্র দুটো হলো অষ্টক সূত্র এবং দ্বৈত সূত্র। তো আমরা এখন অষ্টক সূত্র নিয়ে আলোচনা করছি। অষ্টক সূত্রটা কি? কোনো মৌল রাসায়নিকভাবে সুস্থিত হওয়ার জন্য তার সর্ববহিস্থ কক্ষে সবসময় 8টা করে ইলেকট্রন অর্জনের চেষ্টা করে। এটাই হচ্ছে অষ্টক সূত্র। বা ভালোভাবে বললে, কোনো মৌলের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বর্জন বা গ্রহণ বা ইলেকট্রন জোড়ের মাধ্যমে নিকটতম নিষ্ক্রিয় মৌলের গঠন কাঠামো অর্থাৎ সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন লাভের চেষ্টা করে। একেই বলা হয় অষ্টক সূত্র। মনে রাখবে, এই সূত্র 3টে মৌল সাধারণত এই সূত্রটা প্রযোজ্য হয় না। 3টে মৌলের ক্ষেত্রে। মৌলগুলো কি কি? হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম। কারণ এদের পরমাণু ক্রমাঙ্ক খুবই কম। হাইড্রোজেনের 1, লিথিয়ামের 3, বেরিলিয়ামের 4। সুতরাং এদের নিকটতম নিষ্ক্রিয় মৌল হচ্ছে হিলিয়াম। এই হিলিয়ামের গঠন কাঠামো লাভের চেষ্টা করে। হিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 2। সুতরাং এদের নিকটতম নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের গঠন কাঠামো লাভ করবে, এবং যে সূত্রের মাধ্যমে এটা লাভ করার চেষ্টা করে সেটা হচ্ছে দ্বৈত সূত্র। তো দ্বৈত সূত্রটা আবার একটু বলি। দ্বৈত সূত্র হাইড্রোজেনের কাছাকাছি অবস্থিত মৌলগুলি তাদের যোজন কক্ষের ইলেকট্রন বর্জন
বা গ্রহণ করে হিলিয়ামের ন্যায় নিষ্ক্রিয় মৌলের গঠন কাঠামো লাভের চেষ্টা করে। এই সূত্রকে বলা হয় দ্বৈত সূত্র। যেরকম একটা উদাহরণ বলি, লিথিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে লিথিয়াম প্লাস হয়, এর দুটো ইলেকট্রন থাকে। সিমিলারলি হাইড্রোজেন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে এ মাইনাস হয়, এতেও দুটো ইলেকট্রন থাকে। সুতরাং এদের নিকটতম নিষ্ক্রিয় মৌল এই হিলিয়ামের গঠন কাঠামো লাভ করেছে। অর্থাৎ এরা দ্বৈত সূত্রের মাধ্যমে এরা তার নিকটতম নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের গঠন কাঠামো লাভের চেষ্টা করে। তো অষ্টক সূত্র এবং দ্বৈত সূত্র আলোচনা করলাম। এখন আমরা রাসায়নিক বন্ধন কাকে বলে সেটা আমরা বলবো। রাসায়নিক বন্ধন কোনো মৌল তার সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন বর্জন বা গ্রহণ বা জোড়ের মাধ্যমে রাসায়নিকভাবে যুক্ত হওয়ার জন্য তাদের পরস্পরের মধ্যে যে আকর্ষণ বলের সৃষ্টি হয় তাকে বলা হয় রাসায়নিক বন্ধন। ওকে, তো এই রাসায়নিক বন্ধন তোমাদের সিলেবাসে দু রকমের বন্ধন রয়েছে। একটা হচ্ছে তড়িৎযোজী বন্ধন বা তড়িৎযোজ্যতা, আর সমযোজী বন্ধন বা সমযোজ্যতা। এছাড়াও আরেকটা বন্ধন রয়েছে অসমযোজী বন্ধন, সেটা তোমাদের সিলেবাসে না থাকার জন্য আমরা সেটা আলোচনা করছি না। এখন আমরা আলোচনা করব তড়িৎযোজী বন্ধন। তড়িৎযোজী বন্ধন আলোচনা করতে গিয়ে আমি একটা উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি। তড়িৎযোজ্যতা মনে করো সোডিয়াম ক্লোরাইড, এই একটা অণু সোডিয়াম ক্লোরাইড, এর মধ্যে কি কি মৌল থাকে? সোডিয়াম এবং ক্লোরিন। তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি তাহলে এরকম দাঁড়ায়, সোডিয়াম 11 পরমাণু ক্রমাঙ্ক, প্রথম কক্ষে 2টো, তার পরের কক্ষে 8টা, তার পরের কক্ষে 1টা। এটা K-L-M। তো আমরা যদি বিন্যাসটা লিখি তাহলে নিচে বিন্যাসটা লিখে দিচ্ছি 2, 8, 1। তো সোডিয়ামের সর্ববহিস্থ কক্ষে কটা ইলেকট্রন থাকে? 1টা ইলেকট্রন থাকে। তো এটাকেই বলা হয় যোজন কক্ষ। আর এই সোডিয়ামের ইলেকট্রনগুলোকে আমি গোল করে ওভাল করে দেখালাম। এবার আমরা ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা করব। ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক কত? 17 আমরা জানি। সুতরাং ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা আমরা লিখছি। Cl 2 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7। তো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হলো 2 8 7। এটা হলো K-L-M। তো ক্লোরিনের যোজন কক্ষ কোনটা? M। এখানে কটা ইলেকট্রন থাকে? 7টা। আর সোডিয়ামের যোজন কক্ষ কটা? সোডিয়ামের যোজন কক্ষ M,
এখানে ইলেকট্রন থাকে একটা। তো সোডিয়াম তার নিকটতম নিষ্ক্রিয় মৌলের গঠন কাঠামো লাভের জন্য তার সর্ববহিস্থ কক্ষের একটা ইলেকট্রন বর্জন করলে সে তার নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়নের গঠন কাঠামো লাভ করে। আবার ক্লোরিন তার সর্ববহিস্থ কক্ষে 7টা ইলেকট্রন আছে। এ যদি একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে তাহলে এও তার নিকটতম নিষ্ক্রিয় মৌল আর্গনের গঠন কাঠামো লাভ করবে। সেই জন্য সোডিয়াম সুস্থিত হওয়ার জন্য তার যোজন কক্ষে ইলেকট্রনটি ক্লোরিনকে দান করে। দেখাই, সোডিয়াম তার যোজন কক্ষের ইলেকট্রনটি ক্লোরিনকে দান করল। এর ফলে কি হলো, সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, তৈরি হলো Na+। Na+ এর ইলেকট্রন বিন্যাস কি দাঁড়ালো, 2 8। এটি কার বিন্যাস, এটি নিয়নের বিন্যাস লাভ করেছে, কারণ নিয়নের পরমাণু ক্রমাঙ্ক 10, সুতরাং এটি নিয়নের বিন্যাস লাভ করেছে। আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করেছে করে Cl- এ পরিণত হয়েছে। এর ইলেকট্রন বিন্যাস কি হয়েছে, 2 8 8। এ কি করেছে, তার নিকটতম নিষ্ক্রিয় মৌল আর্গন, এই আর্গনের 18 গঠন কাঠামো লাভ করেছে। আর এটা কি করেছে, এটা তার নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়নের গঠন কাঠামো লাভ করেছে। কিন্তু এখানে একটা জিনিস ভালো করে ফলো করো বা লক্ষ্য করো, দেখো সোডিয়াম আয়নে পরিণত হয়েছে, অর্থাৎ প্লাস আয়নে পরিণত হয়েছে, আর এদিকে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়েছে। কেন বলো তো? আমরা জানি কোনো মৌল যখন নিস্তড়িত অবস্থায় থাকে, অর্থাৎ সোডিয়াম যখন পরমাণু অবস্থায় থাকে, তখন তাতে যে কটা প্রোটন থাকে ঠিক সেই কটা ইলেকট্রন থাকে। অর্থাৎ সোডিয়ামে 11টা প্রোটন এবং 11খানা ইলেকট্রন রয়েছে। প্রোটনগুলো কি চার্জ বহন করে, ধনাত্মক চার্জ বা পজিটিভ চার্জ, আর ইলেকট্রনগুলো কি চার্জ বহন করে, ঋণাত্মক চার্জ বা নেগেটিভ চার্জ। তো সোডিয়ামের ক্ষেত্রে 10টা পজিটিভ চার্জ আছে, সোডিয়ামের ক্ষেত্রে পজিটিভ চার্জ 11টা, নেগেটিভ চার্জ 11টা। এখন যদি একটা ইলেকট্রন সোডিয়াম থেকে বেরিয়ে যায় তাহলে কি হবে, একটা ইলেকট্রন কমে যাবে, ফলে কি হবে, একটা প্রোটন বেড়ে যাবে, ফলে একটা পজিটিভ চার্জ বেড়ে যায়। সেই জন্য এই সোডিয়াম থেকে একটা ইলেকট্রন অপসারিত হলে Na+ আয়নে পরিণত হয়। ঠিক একই রকম ভাবে ক্লোরিন যখন পরমাণু অবস্থায় থাকে তখন সেটাতে 17টা প্রোটন এবং 17টা ইলেকট্রন থাকে। কিন্তু ক্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করে তখন তার ইলেকট্রন সংখ্যা কত হয়ে যায়, 18টা হয়ে যায়, অর্থাৎ একটা ইলেকট্রন বেশি হয়ে যায়। আর যেহেতু ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জ বহন করে, সেই জন্য একটা ইলেকট্রন বেশি হওয়ার জন্য ক্লোরিনের মাথায় একটা নেগেটিভ চার্জের উদ্ভব হয়েছে। আর আমরা আরো বলতে পারি যে এই তড়িৎগ্রস্ত কণাগুলোকে আয়ন বলে। যেরকম সোডিয়াম পজিটিভ তড়িৎগ্রস্ত, এই জন্য একে বলা হবে ক্যাটায়ন। ক্লোরিন নেগেটিভ তড়িৎগ্রস্ত, এই জন্য একে বলা হবে অ্যানায়ন। তো আমরা কি দেখলাম, সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করে Na+ আয়নে পরিণত হয়েছে,
ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে Cl মাইনাস আয়নে পরিণত হয়েছে। এর পরবর্তীকালে কি হবে সেই ধাপটা আমরা এখন লিখছি। এর পরের ধাপ আমরা আলোচনা করছি। Na প্লাস এবং Cl মাইনাস এরা তড়িৎগ্রস্ত কণা, আয়ন। এখন এই দুটো আয়ন যদি পাশাপাশি থাকে তখন তারা স্থির তড়িৎ আকর্ষণের সাহায্যে যৌগ তৈরি করে। দেখো এই Na প্লাস আর এই Cl মাইনাস এরা নিজেদের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণ বলের সাহায্যে NaCl অণু তৈরি করেছে। আর এই স্থির তড়িৎ আকর্ষণ বলটাকেই বলা হয় তড়িৎ যোজ্যতা। অর্থাৎ Na প্লাস এবং Cl মাইনাস আয়ন নিজেদের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণে NaCl যৌগ তৈরি করলো। ওকে, আরেকটা কথা খেয়াল করবে, যে যৌগের মধ্যে এই তড়িৎ যোজ্যতা ধর্ম দেখা যায় সেই যৌগটাকে বলা হয় তড়িৎযোজী যৌগ। এখানে NaCl হলো তড়িৎযোজী যৌগ। আর এই যৌগের মধ্যে যে বন্ধনটা সৃষ্টি হয় তাকে বলা হয় তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন। আর যে মৌলগুলো এই তড়িৎযোজী যৌগ তৈরি করে তাদেরকে বলা হয় তড়িৎযোজী মৌল। বলতো এখানে তড়িৎযোজী মৌল কারা কারা? নিশ্চিতভাবে Na, সোডিয়াম এবং ক্লোরিন, এরা হলো তড়িৎযোজী মৌল। ওকে, তাহলে আমরা একটা উদাহরণ দিলাম, দিয়ে এইবার আমরা তড়িৎ যোজ্যতার সংজ্ঞাটা বলছি। কাকে বলে তড়িৎ যোজ্যতা? নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের গঠন কাঠামো লাভের চেষ্টায় মৌলের পরমাণুগুলি তাদের সর্ববহিস্থ কক্ষের এক বা একাধিক ইলেকট্রন বর্জন বা গ্রহণ করে। এই ইলেকট্রন বর্জন বা গ্রহণ করে তারা যথাক্রমে ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়নে পরিণত হয়। পরবর্তীকালে এই ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন নিজেদের মধ্যে স্থির তড়িৎ আকর্ষণে যৌগ গঠন করার ধর্মকে বলা হয় তড়িৎ যোজ্যতা। ওকে, বুঝতে কোনো অসুবিধা হয়েছে? আমরা আরও একটা উদাহরণের সাহায্যে এই তড়িৎ যোজ্যতা দেখাচ্ছি। উদাহরণটা এখন আমি বোর্ডে লিখছি। সে মনে করো ক্যালসিয়াম অক্সাইড CaO, ক্যালসিয়াম অক্সাইড এটা একটা তড়িৎযোজী যৌগ। এটা কিভাবে তড়িৎ যোজ্যতার সৃষ্টি হয় সেটা দেখাচ্ছি। আমি প্রথমে ক্যালসিয়ামটাকে লিখছি। ক্যালসিয়াম 20 পরমাণু ক্রমাঙ্ক, এর ইলেকট্রন বিন্যাস হলো 2, 8, 8, 2। আমি এর যোজন কক্ষের ইলেকট্রনটা শুধু লিখছি। এটা ইলেকট্রন ক্যালসিয়ামের। আর অপর পক্ষে অক্সিজেন, এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 8, অক্সিজেন পরমাণু ক্রমাঙ্ক 8, এর যোজন কক্ষে ইলেকট্রন থাকে 6টা। দেখাই 1, 2, 3, 4, 5, 6। যোজন কক্ষে 6টা ইলেকট্রন থাকে। ইলেকট্রন বিন্যাসটা হয় 2, 6। তো এখন যদি ক্যালসিয়াম এর দুটো ইলেকট্রন বর্জন করে তাহলে এর সর্বস্থ কক্ষে 8টা ইলেকট্রন হয়। আবার ক্লোরিন যদি দুটো ইলেকট্রন গ্রহণ করে তাহলে এরও সর্বস্থ কক্ষে 8টা ইলেকট্রন হবে। অক্সিজেনের সর্বস্থ কক্ষে 6টা ইলেকট্রন থাকে। এ দুটো ইলেকট্রন গ্রহণ করলে তার সর্বস্থ কক্ষে 8টা ইলেকট্রন হবে।
ফলে এ তার নিকটতম নিষ্ক্রিয় মৌল গঠন কাঠামো লাভ করবে, অর্থাৎ নিয়নের গঠন কাঠামো লাভ করবে। আর ক্যালসিয়াম দুটো ইলেকট্রন ছেড়ে দিলে তার নিকটতম নিষ্ক্রিয় মৌল আর্গনের গঠন কাঠামো লাভ করবে। সেই জন্য ক্যালসিয়াম দুটো ইলেকট্রন অক্সিজেনকে দিয়ে দেয়। এই ফলে কি দাঁড়ায়, ক্যালসিয়াম থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেল, তৈরি হলো Ca প্লাস প্লাস। এর বিন্যাস কি দাঁড়ালো 2 8 8। আবার অক্সিজেন এর দুটো ইলেকট্রন গ্রহণ করলো, করলে কি দাঁড়াবে O ডাবল মাইনাস, ইলেকট্রন বিন্যাস হবে 2 8। এও তার নিকটতম নিষ্ক্রিয় মৌল নিয়নের গঠন কাঠামো লাভ করবে। এর পরবর্তী ধাপ কি হবে, আগেই দেখিয়েছি তোমাদের, আবারও দেখাচ্ছি। এই ক্যালসিয়াম প্লাস প্লাস এবং অক্সিজেন ডাবল মাইনাস 2 8 8 2 8। এরা নিজেদের মধ্যে স্থির তড়িতাকর্ষণ বল সৃষ্টির মাধ্যমে তড়িৎদ্বন্দ্বী যৌগ তৈরি করবে। ক্যালসিয়াম অক্সাইড দেখায় স্থির, অর্থাৎ এখানে তৈরি হবে CaO ক্যালসিয়াম অক্সাইড। তো ক্যালসিয়াম অক্সাইড এখানে তড়িৎদ্বন্দ্বী যৌগ, ক্যালসিয়াম এবং অক্সিজেন যথাক্রমে তড়িৎদ্বন্দ্বী মৌল। তো তোমাদের একটা কথা বলে রাখি, সাধারণত তীব্র ধাতব মৌল যারা, অর্থাৎ পর্যায় সারণীতে যারা 1 নম্বর এবং 2 নম্বর শ্রেণীতে অবস্থান করে এবং তীব্র অধাতব মৌল অর্থাৎ পর্যায়ে অবস্থান করে, তাদের মধ্যেই সাধারণত তড়িৎদ্বন্দ্বী বন্ধন হয়। তো আমরা এখন আলোচনা করব যে অক্টেট পূর্ণ না হয়েও সুস্থিত বন্ধন হয় সেরকম একটা উদাহরণ, অর্থাৎ তাদের নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের গঠন কাঠামো লাভের জন্য 8টা ইলেকট্রন হয় না, 2টো ইলেকট্রন প্রাপ্ত হয়, অর্থাৎ তারা হিলিয়ামের গঠন কাঠামো লাভ করে। এরকম একটা উদাহরণ আমি তোমাদের এখন দিচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট। উদাহরণটা হলো লিথিয়াম হাইড্রাইড। লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা বোর্ডে লিখেছি। লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 3, এর সর্ববহিস্থ কক্ষে 1টা ইলেকট্রন থাকে। হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1, এর সর্ববহিস্থ কক্ষে 1টা ইলেকট্রন থাকে। সুতরাং এক্ষেত্রে লিথিয়াম তার সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনটি হাইড্রোজেনকে দান করে। ফলে কি হয়, লিথিয়াম থেকে একটি ইলেকট্রন বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে লিথিয়াম প্লাস আয়নে পরিণত হয়, ইলেকট্রন থাকে 2। ঠিক একই রকম ভাবে হাইড্রোজেন 1টা ইলেকট্রন গ্রহণ করে সে H মাইনাস আয়নে পরিণত হয়, এটাতেও 2টো ইলেকট্রন থাকে। ফলে কি হয়, এই 2টো আয়ন তারা তাদের নিকটতম নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের গঠন কাঠামো লাভ করেছে, কিন্তু তারা তড়িৎগ্রস্ত অবস্থায় পরিণত হয়েছে। পরবর্তীকালে এই তড়িৎগ্রস্ত আয়নগুলো নিজেদের মধ্যে
স্থির তড়িৎ আকর্ষণের যৌগ তৈরি করবে। দেখাই, Li প্লাস H মাইনাস 2 2 স্থির তড়িৎ আকর্ষণ বল তড়িৎযোজ্যতা যৌগটা হবে লিথিয়াম হাইড্রাইড। ওকে, তাহলে এই লিথিয়াম হাইড্রাইড যৌগের অক্টেট সূত্র মান্য হচ্ছে না। তো আমরা আজকে তড়িৎযোজী বন্ধন নিয়ে আলোচনা করলাম। আমি আজকে এখানেই আজকের ক্লাস শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। অসুবিধা হলে জিজ্ঞাসা করবে। আজকে আমি এখানেই শেষ করছি।